আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬১ লিখেছেন ইলমা বেহরোজ। ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করতেই ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সজ্ঞানহীন হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাস জল দিয়ে ঢকঢক করে পান করলেন। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রিদওয়ান, মনে তীব্র একটা ভয় জেঁকে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন। চাপা স্বরে প্রশ্ন করলেন, রিদু কি মইরা গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরসুস্থে বলল, মরেনি বোধহয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভেতরে মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পেয়েছে সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ওমা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনা চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পলায়া যাও, আর আইবা না। রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না। রিদওয়ান ভাইয়াই বলেছে। মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করতেছেন কেন? ফরিনা দ্রুত সঙ্গীত রিদওয়ানের চাদর দিয়ে ঢেকে দিল। তারপর বলল, তুমি পলায়া যাও। তোমার আব্বা ওই শূকরের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে কিন্তু। জুতার ছাপ ছাপ আওয়াজ শুনে ফরিনা থমকে যায়। একদম আওয়াজ মজিদের জুতার হয়। মনে হয় জুতার পানি দিয়ে হাসছে। তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তার ঘরে ছিল না। কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবে। কিন্তু পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাত পদ্মজার হাতে শক্ত করে চেপে ধরে, তারপর দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। বারান্দার পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যায় ৩ তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখছেন ঘটনা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি করলেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পা ভেজা চোখ পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আঁতকে উঠলেন। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেয়। ঘরের দরজা লোহার। পদ্মজা ধাক্কা দিয়ে খোলার মধ্যিখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে ফরিনা বাইরে থেকে দরজা তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা এই শকুনের বাচ্চা আমার নিশ্চয়ই কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে। পদ্মজা ২ হাতে মুখ চেপে ধরে মনে
হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে, এখনই মারা যাবে, বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এই জন্যই পদ্মজা ধৈর্য করে 5টি দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরের একটা শক্তি জমিয়ে তারপর সে স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ানের শর্ত দিয়েছেন পদ্মজা ঢাকা থেকে চলে গেলে আমিরকে ছেড়ে দেবে। পদ্মজা তাই মানত, শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগে রিদওয়ান আক্রমণ করতে উদ্যত হয়। তার জন্যই 5 দিনের সব ধৈর্য পরিশ্রম উলটপালট হয়ে গেছে। ফরিনা এক কথায়। পদ্মজা দরজার ধাক্কা দিয়ে ডাকলো, আম্মা, আম্মা। কেন আটকালেন আমাকে? দরজা খুলুন আম্মা, আপনার ছেলে কি হয়েছে? কি বলছেন আম্মা? ফরিনার হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে, দপ দপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে এসে উঠে ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারায় ক্ষুব্ধ। তিনি রেগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদ গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। ভাবিরে জিগাও কেন? এই সেরি সারা কার এত সাহস আছে? এই সেরি আর ঘরের ভিতরে? ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিল প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ানো। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, দরজা খুলুন। কি হয়েছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলে, চাবি দাও। কি বলছি কানে যায় না, চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বলল, নাই। দুপদাপ শব্দ, সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝা ঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রেগে কাঁপতে থাকেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হতেও পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেন। ফরিনা কিছুতেই কথা মানছেন না। ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি। চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিভস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে ফেলেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়স তো অনেক হয়েছে, তবে ওদের শিকার পদ্মজাকে হতে দিবেন না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ান অবস্থা খারাপ দেখে খলিল দ্রুত নিচে নেমে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশে ফরিনার কান্নার ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা, আম্মাকে মারবেন না। আব্বা, দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে। আব্বা, আম্মাকে মারবেন না, আমাকে মারুন। আব্বা, আম্মা
আপনি দরজা খুলুন। আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো আন্দর আপনি তো অনন্তপুরের ফেরেশতা ছিলেন আব্বা। আপনি আপনার এমন রূপ কেন? আব্বা, দরজা খুলুন। আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে। অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজার এলোপাথারি থাপ্পড়ের আওয়াজ, সব মিলিয়ে চারপাশে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ২ বার হোঁচট খেল। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন। খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে থাপ্পড় দিল। বলল, লুতুবাবু, আম্মার কি হয়েছে? লুতুবাবু, দরজা খোলো। ও লুতুবাবু। ফরিনা স্পষ্ট স্বরে লতিফাকে বলল, তোর খালু চইলা গেছে? হ, গেছে। বাড়ি থেকে বের হয়ে গেছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বেরিয়ে উকি দিল। ফরিনা, খলিল, মজিদ আর বাড়ির দরজার মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেইটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হয়ে গেছে খালাম্মা। পদ্মজা দরজার এলোপাথারি থাপ্পড় দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙ্গুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বলল, ওইখানে খুঁজে দেখবি, চাবি পাবি একটা। দরজা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজার পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অব্দি তোলা, মিষ্টি রঙের ব্লাউজ, রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, 2 চোখ ফুলে গেছে, হাত পায়ের জখম। বয়স্ক মানুষটা কেউ ছাড়েনি। পদ্মজা হাঁটু ভেঙে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল, আম্মা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকে কেউ এমন ভাবে মারে? লতিফাবু, আম্মাকে ধরো। লতিফা ফুপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা, তুমি কিছু জানো না, খালু এমনিই মারে, এখন ধরো আম্মাকে। লতিফা, পদ্মজার দুজন মিলে ফরিনাকে ধরে 3 তলায় আরেকটি ঘরে নিয়ে যায়। সে ঘরটার প্রথমে রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অব্দি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে রাখতে পারছেন না। চোখ দুটি বারবার বুজে আসছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে 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 কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশে এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছে পারিজার আব্বু? তুমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকে উঠে গেল। সে ঢোক গেলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনার বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না। তুমি পালায়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লতিফাবু, হালকা গরম পানি আর আমার ঘরে আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়ার মাত্রই লতিফা বেরিয়ে গেল। করুণ সুরে পদ্মজার দিকে চেয়ে বলল, কান্দো কেরে? কাইন্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখ জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলা বুকে। সে ফরিনার এক হাত কপালে ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব?
যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশে আমি আর নিতে পারছি না। আম্মা, নিজেকে কিছুক্ষণ আগেই এই শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন। আম্মা, আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছেদ করে উঠল। সে ফরিনার কানের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো, নিঃশ্বাস নিচ্ছে নাকি। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাভলন তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি আর ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো কষ্ট হচ্ছে। পায়ের অবস্থা যা তাতে অবশ্য যায় আসে না পদ্মজা। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলে কোথাও বন্দি আছে, অথবা লাশ হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করেন, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, আর কিছু হবেও না। সব ভালো আছে। যে লতিফার দায়িত্ব ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে, সাথে ছুরি রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগে আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকোনো রহস্য। ওদের ঘরে আমিনা ছিলেন, তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন। নির্বিকার ভঙ্গি, কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেননি? এই মানুষটি শুধু রানীর জন্যই কাঁদেন, তার আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবার সবার সাথে দূরত্ব বজায় রাখেন, তবুও কথা বলেন তা অহংকারী করা কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যায় নামাজ পড়ে বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়িতে পুরুষদের হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হাঁটছে জঙ্গলে ঢুকে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। রমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। এরা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অসম্ভব তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পেছন দিয়ে দাঁড়ালো এরা। একটা মুখ চিনতে পারে মৃদুলের হাতে টর্চ। সে টর্চের আলোতে পাশের জনের হাতে ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা উপরে উঠে ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে উত্তরের আগন্তুকে কিছু একটা বলে। শরীর বেয়ে যেন মুহূর্তেই শীতল কিছু একটা ছুঁয়ে যায়। সে বিস্ময়ে ঘোর কাটাতে পারছে না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।